সাম্প্রতিক সময়ে সব সীমাই যেন লঙ্ঘন করা হচ্ছে, যেখানে একদিকে আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, জাতীয় পতাকা নামিয়ে ফেলা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জুড়েও কিন্তু ভারত বিরোধী এক ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে। পুরো দেশে এখন উত্তাল ভারত বিরোধী বিক্ষোভে। ইন্ডিয়াতে মুসলমানদের যে কন্ডিশন আর বাংলাদেশে হিন্দুদের যে কন্ডিশন, এই কন্ডিশন দুটো এক্সপার্টের দরকার নাই বুঝার জন্য। কেন? বাংলাদেশের 8%-দের মধ্যে 36% গভর্নমেন্ট জব ইন বাংলাদেশ, হাই লেভেল জবস। হিস্টোরিক্যাল ভাবে বাংলাদেশ বরাবরই ভীষণ রকমের সেকুলার স্ট্যান্ডে ছিল এবং আমাদের রাজনৈতিক চর্চায় কিংবা সামাজিক চর্চায় মৌলবাদ কখনো সেরকম ভাবে ইনফ্লুয়েন্স করেনি। অর্থনৈতিক দিক থেকে ভারতের জন্য এটা বিরাট লস যে তারা যদি বাংলাদেশে তাদের ইনফ্লুয়েন্স কিংবা টেরিটরিটাকে ছেড়ে দিতে হয়। বাংলাদেশের সাথে ভারতের একটা উত্তেজনা আমরা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা 5ই আগস্টের পরবর্তী সময়ে দেখেছি সেটা একটা কূটনৈতিক সীমার মধ্যে ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে সব সীমাই যেন লঙ্ঘন করা হচ্ছে, যেখানে একদিকে আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, জাতীয় পতাকা নামিয়ে ফেলা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জুড়েও কিন্তু ভারত বিরোধী এক ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে। পুরো দেশে এখন উত্তাল ভারত বিরোধী বিক্ষোভে। এই আজকের পরিস্থিতির আসলে পরিণতিটা আমরা হয়তো পরে জানবো, কিন্তু শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এটা কি হওয়ার খুব বেশি প্রয়োজন ছিল? অর্থাৎ পরিস্থিতি এই পর্যায়ে কেন চলে এলো যে দুটো প্রতিবেশী দেশ, তাদের মধ্যে স্নায়ুযুদ্ধ থাকতে পারে, নানা বিষয় নিয়ে অমীমাংসিত ইস্যু থাকতে পারে, কিন্তু একেবারে মুখোমুখি অবস্থান নেওয়ার মতো অবস্থা কেন তৈরি হচ্ছে? বিষয়টা আসলে যদিও জটিল, কমপ্লেক্স, কিন্তু আসলে কিন্তু স্বাভাবিক। কারণ হচ্ছে 5ই আগস্ট আমাদের প্রাইম মিনিস্টার চলে গেলেন ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে থেকে যে উনি মেহমান হিসেবে থাকতেছেন সেটা না, সেখান থেকে উনি অনেক টেপ পাঠাতেছেন, বক্তব্য দিতেছেন, লোকদেরকে বলতেছেন কি করতে হবে, কি না করা দরকার। তো সেটা একটা ব্যাপার। অ্যাট দি সেম টাইম আওয়ামী লীগ অত্যন্ত গ্রাস রুটের একটা বাংলাদেশি অর্গানাইজেশন, যার শাখা প্রশাখা গ্রামে গঞ্জে শহরে এবং বিভাগে এভরিওয়্যার আছে, তাই না? তো যতগুলি সরকারি প্রতিষ্ঠান আছে গত 15 বছরে তারা এখনো সেখানে আছে। কারণ এটা ইম্পসিবল, যারা আসছেন ক্ষমতায় তারা এদেরকে মুভ করে নতুন লোক বসানো ইম্পসিবল। তো সেদিক থেকে সবকিছু এখনো তাদের হাতে, মানে কর্মীদের হাতে, আওয়ামী লীগের লোকদের। তো এই হচ্ছে সূচনা। এখন সেখান থেকে ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে 8% হিন্দু বাস করেন, ইন্ডিয়াতে 20% মুসলমান বাস করেন। তো আমরা যদি সেদিকে লক্ষ্য রাখি, সেটাকে কম্পেয়ার করি, ইন্ডিয়াতে মুসলমানদের যে কন্ডিশন আর বাংলাদেশে হিন্দুদের যে কন্ডিশন, এই কন্ডিশন দুটো এক্সপার্টের দরকার নাই বুঝার জন্য। কেন? বাংলাদেশের 8%-দের মধ্যে 36% গভর্নমেন্ট জব ইন বাংলাদেশ, হাই লেভেল জবস, আর উইথ দ্যাট 8%। ইন্ডিয়াতে অন দি আদার হ্যান্ড 20%-এর মধ্যে টপ লেভেলের, সেক্রেটারি লেভেলে একজন মুসলমানও নাই, 20% পপুলেশন। এখান থেকে যারা বুঝবেন না তাদের আরো একটু অগ্রসর হওয়া দরকার। ইন্ডিয়াতে এখন শেষ পর্যন্ত আজমিরও তাদের এখানে তাদের ছিল, মন্দির ছিল। আজমির তো আমরা শুনি, বড় মসজিদের কথা আমরা শুনছি, বাবরি মসজিদ, কিন্তু এই ছাড়া 5,000 মসজিদ মাটিতে মিশানো হয়েছে ইন্ডিয়াতে এই পর্যন্ত। হাজার হাজার লোক মারা যাচ্ছে এবং তারা গাছে ঝুলাইয়া আগুন লাগাই দিচ্ছে। এগুলি সব আমরা দেখতেছি বিভিন্ন। যাই হোক, মানে এটা ইন্ডিয়ার একেবারে, আমরা যদি বলি কূটনীতির ভাষায়, এটা ইন্ডিয়ার নিজস্ব বিষয়। তাদের দেশে মুসলিমদেরকে তারা কি করলো, হিন্দুদেরকে কি করলো, তাদের বিষয়। আমাদের দেশ কিংবা বাংলাদেশের কথা যদি আমরা আলোচনা করি, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এটি অস্বীকার করার উপায় নেই, কিন্তু চেষ্টা করা হচ্ছে। সেটি নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? মানে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এত বেশি মাথা ঘামানোর চেষ্টা করছে? ইন্ডিয়া সেটা নিয়ে কোনো কথা বলা নাই। আমি জানি না তাদের অভ্যন্তরীণ বিষয়, যদিও লোক মারা যাচ্ছে দুইভাবেই। কিন্তু বাংলাদেশে হিন্দুদের এই 5ই আগস্টের পরে আমরা ইভেন দেখছি যে সমস্ত পাড়া প্রতিবেশীদের গ্রামে গঞ্জে ইভেন
জামাত ইসলামের লোকেরা, মসজিদের লোকেরা, হুজুরেরা গিয়ে পর্যন্ত তাদের মন্দির পাহারা দিচ্ছে। আর একই সময় আমরা দেখতেছি ইন্ডিয়াতে তারা মসজিদের সামনে নতুন ঢোল বাজনা বাজাইতেছে যেন নামাজ পড়া না যায়। মানে এই যে জিনিসগুলোকে কম্পেয়ার না করে তারা সেমটা উস্কানি দিচ্ছে রীতিমতো, যার জন্য আগরতলায় যেটা ঘটছে এটা বড় অত্যন্ত ন্যাক্কারজনক ব্যাপার। তারা দেয়ার ব্রেকিং অল ইন্টারন্যাশনাল লজ অলসো। এখন এই বিষয়ে কথা বলবে কারা? আমাদের যেটা চলছে বর্তমানে, আমি মোটামুটি অনেক খুশি জনগণের উপরে যে জনগণ মনে করতেছে এটা প্রতিবাদ করা দরকার। সরকারিভাবে ওটাকে প্রতিবাদ করা হয়েছে এবং ইন্ডিয়ান হাই কমিশনকে ডাকা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনার ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ইন্ডিয়ার পক্ষ থেকে এটাকে তাদের দেশে যদি এটাকে থামাইতে না চেষ্টা করেন, লোকদেরকে বুঝাইতে না চেষ্টা করেন, আর বাংলাদেশে যারা এটা নিয়ে জড়িত মানে ষড়যন্ত্রকারীরা যদি এতে শান্ত না হন, তাহলে এটা বাড়তেই থাকবে আনটিল অর আনলেস। মানে এই আশঙ্কাটাই আসলে আমাদের কাছে মূল আলোচ্য বিষয়। আয়েশা দেওয়ান, আপনার কাছে জানতে চাই, যেটি মাহফুজ মদিনও বলছিলেন যে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে ডেকে নিয়ে তলব করা হয়েছে, অর্থাৎ তাকে জিজ্ঞেস করা হয়েছে কেন এরকম হচ্ছে, যেটা কূটনীতিতে করা হয়ে থাকে যখন অন্য দেশে নিজেদের স্বার্থ হানি হয়, সেটি এক ধরনের বিষয়। অন্যদিকে আগরতলা এখন পর্যন্ত ভারতীয় সরকার 3 জন পুলিশকে সাসপেন্ড করেছে, 7 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু আজকেও আগরতলায় বিক্ষোভ হয়েছে, বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত যে সংবাদগুলো দেখা যাচ্ছে, বাংলাদেশি যারা চিকিৎসা নিতে গিয়েছিলেন, ব্যবসার জন্য গিয়েছিলেন, ভিসা তো এমনিতেই বন্ধ আছে, তারপরে যারা গিয়েছিলেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, বাংলাদেশি দেখে দেখে বের করে দেওয়া হচ্ছে। এই যে একটা মুখোমুখি অবস্থান, এটা আসলে দু দেশের কূটনীতিতে তারা কি আসলে দুই দেশের জায়গা থেকেই ম্যাচুরিটির জায়গাটার আপনি কোনো অভাব দেখছেন? এটা অবশ্যই আমি বলবো যে দুদিক থেকেই কিছুটা ফল আউট আছে। কারণ আমরা যেটা আমরা যদি ধর্মীয় ব্যাপার থেকে নাও দেখি, ধর্মের দিক থেকে, যেমন ভারতে কি হচ্ছে মুসলমান মাইনরিটিদের সাথে, আমরা কিভাবে মাইনরিটিদের ট্রিট করেছি, হিস্টোরিক্যাল ভাবে বাংলাদেশ বরাবরই ভীষণ রকমের সেকুলার স্ট্যান্ডে ছিল এবং আমাদের রাজনৈতিক চর্চায় কিংবা সামাজিক চর্চায় মৌলবাদ কখনো সেরকম ভাবে ইনফ্লুয়েন্স করেনি। তো সেই জায়গা থেকে আমরা একটু সরে এসেছি। আমাদেরও এখন কিন্তু আমাদের দেশের ভেতরেও পরিমণ্ডলে এই ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যাপারটা অনেকখানি প্রাধান্য পাচ্ছে। তো সেটা একটা সাধারণ জনগোষ্ঠীর মধ্যেও বৈষম্য তৈরি করছে, কিংবা যে ডিফারেন্স গুলো নিয়ে আমরা এতদিন চিন্তা করিনি সেটা নিয়ে আমরা করছি, এটা একটা কারণ হচ্ছে। 2 নাম্বার হচ্ছে যে এগুলো যে মাইন্ডসেট গুলো শিফট হয়ে যায় এবং কনস্ট্যান্ট যেই একটা কি বলবো প্রচারণা দুদেশেই হচ্ছে। এখন অর্থনৈতিক দিক থেকে ভারতের জন্য এটা বিরাট লস যে তারা যদি বাংলাদেশে তাদের ইনফ্লুয়েন্স কিংবা টেরিটরিটাকে ছেড়ে দিতে হয়, এবং সেটার জন্য তারা এক ধরনের মরিয়া। এটা আমি রাজনৈতিক কিংবা বিগত সরকার সেখানে আশ্রয় নিয়েছেন কি হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে, সেটা যদি পুরো আউট অফ চ্যাপ্টারও রাখি, ইকুয়েশনের বাইরেও রাখি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই মুহূর্তে ভারত অর্থনৈতিকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের সাথে তাদের এই সম্পর্কের জন্য। তো সেটা একটা তারা তাদের সেই আধিপত্যটাকে ফিরে পাবার চেষ্টা করছে। কিন্তু এই যে যেগুলো গন্ডগোল হচ্ছে, সম্ভব কিনা এই আধিপত্যটা ফিরে পাওয়ার, সম্ভব কিনা তারা অর্থনৈতিক ক্ষতি মেনে এবং বাংলাদেশের ব্যাপারে তারা যেভাবে নাক গলাচ্ছে, তারা যে এটা হয়তো তাদের স্বার্থহানি হয়েছে, আগের সরকার দেশ ছেড়ে যাওয়ার বিষয়গুলো আছে, তাদের স্বার্থহানি হয়েছে, তাদের রাজনৈতিক কিংবা তাদের অর্থনীতির হানি হচ্ছে, তারা যেটা ভাবছে যে আবার এই ধরনের অস্থিরতা তৈরি করে আগের সরকারকে আবার পজিশনে নিয়ে আসা, সেটা কি রাজনীতি সম্ভব হবে না? সেটা রাজনৈতিক সলিউশন আমার মনে হয় না। এটা এই মুহূর্তে আমি পুরো ব্যাপারটা যেভাবে দেখছি আমার মনে হয় না এটার কোনো সম্ভাবনা আছে। যেটা ভারতেরও নমনীয়তার ব্যাপারটা আমরা জানি যে প্রথম দিকে যখন প্রফেসর ইউনূস এসছেন, তারপরে কিন্তু আলোচনা হয়েছে, আমাদের মার্কিন থেকে ডোনাল্ড লু গিয়েছেন ভারতে, আলোচনা করে নয়াদিল্লি থেকে ঢাকায় গেছেন, আলোচনা করবার পর কিন্তু সরকারিভাবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বার্তায় নমনীয়তা এনেছে। এবং এখনো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যারা লিডারশিপে আছে তারা কিন্তু বলছে যে আমরা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই। তো এই ব্যাপারটা কেন আসে? আপনাকে একটা ডিপ্লোম্যাটিক সলিউশন, এখানে দুটো সার্ফেস আছে, একটা হচ্ছে সাধারণ মানুষের সেন্টিমেন্ট, এগুলো যেসব ক্ষয়ক্ষতি কিংবা বাইরে আমরা যেগুলো অ্যাটাক দেখছি, এটা হচ্ছে সাধারণ মানুষের যে মনোভাব। আপনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গে কলকাতা থেকে
সমস্ত লোককে বাংলাদেশের দিকে আইডেন্টিফাই করে, এটা থেকে ওয়েস্ট বেঙ্গল বেনিফিটেড হচ্ছে? অবশ্যই হচ্ছে না, কারণ বাংলাদেশ থেকে তাদের যে রেভিনিউ আসে, সেটা চিকিৎসা খাত বলুন এবং শপিং এ বলুন, বাণিজ্য ক্ষেত্রে, দ্যাটস দেয়ার লার্জেস্ট ইনকাম সোর্স। তো এটা যে বন্ধ হয়ে যাচ্ছে এবং তাদেরকে ফোর্সফুলি যদি এখন এটা বন্ধ করে দেয় বাংলাদেশ, তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষতি তারা অনেক বেশি নেবে বাংলাদেশের থেকে। বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক জায়গাতে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি হচ্ছে, এবং যেসব এমবাসি গুলো দিল্লিতে আছে এখন ভিসার জন্য যেতে পারছে না, অন্যান্য দূরে যেতে হচ্ছে, নানান কারণেই আমরা ইন্টারডিপেন্ডেন্ট। কারণ একটা সবচেয়ে নিকটবর্তী দেশের সাথে আপনি কখনোই খুব বেশি বৈরী সম্পর্ক রেখে অর্থনৈতিক ভাবে বলুন, রাজনৈতিক স্থিতিশীলতা বলুন, দু দেশের কেউই সেটা পেতে পারবে না। এবং বাংলাদেশও যদি এখন আপনি মনে করেন যে এই কন্টিনিউশন চলতে থাকে, বাংলাদেশ সেভেন সিস্টারের অস্থিতিশীলতা তৈরি করবার জন্য তাদের কাছেও অনেক এলিমেন্টস আছে, তো সেটা ভারতকেও খুব একটা সুখকর জায়গায় রাখবে না। তো এটা দুদেশ থেকেই আমার মনে হয় সরকারের পক্ষ থেকে নমনীয়তার ব্যাপারটা ভীষণভাবে প্রয়োজন। বাংলাদেশ সরকারের কিন্তু এখনো যে স্টেটমেন্ট আসছে, কিছু কিছু প্রভোকেটিভ কথাবার্তা আমাদের নেতৃত্বের, যারা আমি বলবো না যে উপদেষ্টা পরিষদে আছে সেখানে নয়, অনেক জায়গা থেকে সেগুলো হচ্ছে, এবং এগুলো আমাদেরকে খুব কি বলে ট্যাক্টফুলি আমাদের জনগণের যেই পাওয়ারটা, মাইন্ডসেটটা, সেটাকে আমাদেরকে বোঝাতে হবে যে আমরা আমাদের ইন্টারনাল পিস এবং স্ট্রেংথটা সবচেয়ে বেশি দরকার। ভারত আমাদেরকে ইন্টারফেয়ার করতে চাইলেই যে খুব করতে পারবে সেটা নয়, যদি আমরা ইউনাইটেড থাকি। কিন্তু বাইরের এই অস্থির মানে একটা যে রেসলেস সিচুয়েশন তৈরি হচ্ছে, এটা আমাদের ইকোনমিকে আরো বেশি হার্ট করবে, এবং আমাদের যেটা আলটিমেট গোল, স্টেবিলিটি আনা আমাদের দেশের রাজনৈতিক পরিমণ্ডলে, সেখানে এটাকে আরো বেশি ইন্টারাপশন করে দেবে। তো এটা আমাদের নিজেদের জন্যই খুব ওয়াইজ ব্যাপার যে আমরা এটাকে খুব নিজেদের সহনশীলতা দিয়ে আমরা আমাদেরকে কন্ট্রোল করব। ঠিক আছে, আমরা ভিসা যদি বন্ধ করে আমরা কি করে ইন্ডিপেন্ডেন্ট হব, কি করে আমরা ভারতের প্রতি নির্ভরশীলতা কমাবো, সেগুলো আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমরা সেখানে যদি তারা যেটা আগরতলায় করেছে, এই ঘটনা যদি এখন ঢাকাতে ইন্ডিয়ান এম্বাসিতে করা হয়, যেটা প্রথম দিকে অনেক হয়েছে, অ্যাটাক হয়েছে, এগুলো যদি আমরা রিপিট করতে থাকি এবং আমাদের জনগণের মনে যদি এই একেবারে নেগেটিভ অ্যাটিটিউডটা থেকে আমরা বেরোতে না পারি, এটা আমাদের ক্ষতি করবে অনেক বেশি। যেটা আমার কনসার্ন হচ্ছে যে ভারতের নিজস্ব ক্ষতি কি হচ্ছে, তারা মুসলিমদেরকে কিভাবে ট্রিট করছে তাদের দেশে, এটা তাদের রাজনৈতিক পরিস্থিতির অস্থিতিশীলতা তৈরি করবে। কিন্তু আমাদেরকে দেখতে হবে, যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছি যে তারা এখানে দাদাগিরি করতে আসবে, আমার মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের যে মনোভাব, যেখানে আমরা দাঁড়িয়ে আছে বা আমাদের দেশের মানুষ কিংবা সরকার যে স্ট্যান্ড নিচ্ছে, সেখানে যদি ডিপ্লোম্যাসিটা একটুখানি স্ট্রং ভাবে করতে পারে এবং আমরা একটু নমনীয় ভাবে থাকতে পারি, আমার মনে হয় না তারা আমাদের এখানে ইন্টারফেয়ার করতে পারবে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে। দুদেশকে এখানে একেবারে স্পষ্টত একটা পরিণত কূটনীতি পরিচালনা করতে হবে, কারণ প্রতিবেশী দুই দেশের এই সম্পর্ক, তারা একজনের সাথে আরেকজন অবনতি ঘটে কোনো দেশই লাভবান হতে পারবে বলে এখন পর্যন্ত কূটনৈতিক বিশ্লেষকরা কেউ বলছে না। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা ভিয়েনা কনভেনশন, যেখানে বলা হয়েছে আপনার দেশে যে এমবাসি গুলো আছে সেখানকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনার। যেখানে আগরতলায় সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে, বাংলাদেশ চাইলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এবং ভারতকে সেটা নিশ্চিত করতে হবে। কারণ ভারতেরও মনে রাখা দরকার যে বাংলাদেশেও তাদের হাই কমিশন, উপহাই কমিশন অনেক কিছু আছে, তাদের নিরাপত্তার বিষয়গুলো দরকার। তবে সবার আগে দরকার দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া, অর্থাৎ কিছুটা ছাড় দিয়ে হলো একটা আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসার বিষয়টি আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।